নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। বাংলার বীর বিপ্লবী কানাইলাল দত্ত। কানাইলাল দত্ত যেদিনকে ফাঁসির মঞ্চে উঠেছিলেন সেদিনকে সারা কলকাতায় কী অবস্থা ছিল এবং কানাইলাল দত্ত কেমন বিপ্লবী ছিলেন, কত সাহসী ছিলেন, আজ আমি স্বল্প কথায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের মতামত জানাবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন, যাতে নিয়মিত রাত ৮টার সময় এইরকম অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন আজ আমরা এই ভিডিওতে দেখে নিই আমাদের বীর বিপ্লবী কানাইলাল দত্ত সম্পর্কে সামান্য কিছু ইতিহাস। ১৯০৮ সালের ১১ই আগস্ট জেলের ভেতর গড়া হয়েছিল ১৫ ফুট উঁচু এক ফাঁসির মঞ্চ। দুদিকে ছিল দুটো খুঁটি, তার উপর একটা মোটা লোহার রড ছিল আড়াআড়িভাবে লাগানো, আর সেই রডের মাঝখানে মোটা একগাছি দড়ি বাঁধা, তার শেষ প্রান্তে মরণ ফাঁস। ক্ষুদিরাম বসুকে সেই মঞ্চে নিয়ে এসেছিলেন ব্রিটিশ সরকারের ৪ পুলিশ। ক্ষুদিরাম বসু ছিলেন তাদের সামনে। ফাঁসির আগে উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে হেসে ফেলেছিলেন ক্ষুদিরাম বসু। তারপর পিছমোড়া করে বাঁধা হয় তার ২ হাত। গলায় ফাঁসির দড়ি পরানো মাত্র জল্লাদকে ক্ষুদিরাম প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? এই ছিল শহীদ ক্ষুদিরাম বসুর শেষ কথা। ক্ষুদিরাম বসু প্রথম বাঙালি বিপ্লবী, ব্রিটিশের ফাঁসি কাটে যাকে প্রাণ দিতে হয়েছিল। ১৯০৮ সালের ১১ই আগস্ট তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। সেই থেকে ১৯৪৪-এর ২৪শে আগস্ট পর্যন্ত মোট ৪১ জন বাঙালি বিপ্লবীকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়েছিল। এদের মধ্যে যার কথা আলাদা করে না বললেই নয় তিনি কানাইলাল দত্ত। সেই সময় পরপর ফাঁসি দেওয়া হয় মুজাফফরপুর, আলিপুর, মেদিনীপুর, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, আম্বালা, বালেশ্বর, মাদ্রাজ এবং দিল্লি জেলে। ক্ষুদিরামের পরেই ফাঁসির দড়ি গলায় পড়েন কানাইলাল দত্ত। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত সত্যেন্দ্রনাথ বসু ও কানাইলাল দত্ত জেলের ভেতর বিশ্বাসঘাতক নরেন গোসাইকে খুন করেছিলেন। অভিযুক্ত দুজনেরই ফাঁসির ঘোষণা হয়েছিল। সত্যেন্দ্রের ফাঁসি হয় ১৯০৮ সালের ২১ অথবা ২৩শে নভেম্বর। তখন তার বয়স মাত্র ২৬ বছর। ফাঁসিতে প্রাণ দেওয়া দ্বিতীয় বাঙালি বিপ্লবী কানাইলাল দত্ত। ১৯০৮ সালের ১০ই নভেম্বর আলিপুর জেলের ফাঁসির মঞ্চে হাজির হয়েছেন সেই তরুণ কানাইলাল। হাত বেঁধে বদ্ধভূমিতে দাঁড়ানোর পর কালো কাপড়ে মুখ ঢাকতে এগিয়ে এলেন জল্লাদ। সঙ্গে সঙ্গে গর্জে উঠল তরুণের গলা, এই কি করেছেন? এরকম ভাবে মুখ কালো করে তো মরতে পারবেন না তিনি। জল্লাদকে বললেন এই কাপড় সরিয়ে রাখতে। এগিয়ে এলেন সাপের ফণার মতন ঝুলে থাকা দড়িটির দিকে। আহ, শান্তি! দেশদ্রোহীকে শেষ করে এবার মৃত্যুকে বরণ করে নেবেন। ব্রিটিশ পুলিশের চোখের দিকে চোখ রাখলেন কানাইলাল দত্ত। না, কোনো মৃত্যু ভয় নেই, সেখানে জ্বলছে আগুন, বিপ্লবের আগুন। লিভার টানলেন জল্লাদ। কানাইলাল দত্তের খবরটা তখন গোটা কলকাতায় ছড়িয়ে গেছে। একে তো বঙ্গভঙ্গের জ্বালা, তার উপর এমন বীর বিপ্লবীর ফাঁসি, আর এর মাত্র কয়েক মাস আগেই ফাঁসি হয়েছে ক্ষুদিরাম বসুর। লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিলেন রাস্তায়। আলিপুর জেল থেকে বের করা হলো কানাইলাল দত্তের মরদেহ। সববাই খাটটি একবার অন্তত ছুঁয়ে দেখতে চায় বাঙালি। জেলের ভেতর বসে রাজসাক্ষীকে হত্যা করা, ব্রিটিশের চোখে চোখ রেখে লড়াই করে যাওয়া,
এ কি মুখের কথা নাকি? কেওড়াতলা মহাশ্মশানও সেদিন লোকে লোকারণ্য। সবার মুখে একটাই কথা, কানাই দত্তের জয় হোক। তারপরে কিন্তু ঘটে এক অভাবনীয় ঘটনা। দাহকার্য শেষ হওয়ার পর কানাইলালের চিতাভস্য নেওয়ার জন্য রীতিমতন লড়াই শুরু হয়ে যায়। টাকা দিয়ে লোকজন কিনে নিয়ে যায় সেই ভস্য। সেখানে ঠিক কতটা কানাইলালের দেহাবশেষ ছিল তা নিয়ে পরে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কারণ অত ভস্য একজন মানুষকে দাহ করার পর থাকে নাকি? কিন্তু মানুষের মধ্যে দেশাত্মবোধ, স্বাধীনতার চেতনা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে কোনো কিছুর খেয়াল কেউ করেনি। সেদিন তার শবদেহ নিয়ে কলকাতা শহরের বুকে এক জনপ্লাবনের সাক্ষী থেকেছিল পুলিশ। পথে লক্ষ লক্ষ মানুষ, তারা একে অপরকে ধাক্কা দিয়ে একবার অন্তত শবদাহী খাটটা ছুঁতে চান। চারিদিকে জয় হোক কানাই ধ্বনিতে আন্দোলিত। আধ ছটা চিতাভস্যের জন্য কোনো কোনো অত্যুৎসাহী মানুষ 5 টাকা পর্যন্ত দিয়েছিলেন। পুলিশের পদস্থ কর্মচারী এফসি ড্যালি বলেছিলেন, কানাইলাল দত্তের চিতাভস্য বলে কলকাতায় যা বিক্রি হয়েছিল অনুমান করা হচ্ছে তা চিতাভস্যের প্রকৃত পরিমাণের চেয়েও প্রায় 50 গুণ বেশি। ইতিহাসের পাতায় এই নিছক কোনো অধ্যায় নয়। কানাইলাল দত্ত নানান রূপে বাংলার বুকে উপস্থিত হয়েছেন। চন্দননগরে নিজের মামার বাড়িতে জন্ম তার 1887 সালে। যেদিন তিনি জন্মেছিলেন সেই দিনটি ছিল জন্মাষ্টমীর পুণ্যতিথি। 7 করে দত্তবাড়ির পরের প্রজন্মের ছেলেটির নাম রাখা হলো কানাইলাল। বাবা চুনিলাল সরকারি কাজের সূত্রে ছিলেন তৎকালীন বোম্বেতে। সেখানেই ছোটবেলায় চলে যান কানাই। পরবর্তীকালে 1903 সালে চন্দননগরে ফিরে ভর্তি হন দুপলে কলেজে। সেই সময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার জীবনের মস্ত বড় প্রভাব ফেলে, যার মূলে ছিলেন এখানকারই এক অধ্যাপক চারুচন্দ্র রায়। তার কাছ থেকেই বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হন কানাইলাল দত্ত। ধীরে ধীরে বাংলার বিপ্লবের মানচিত্রে কিন্তু তিনি ঢুকে পড়েন, তবে নরমপন্থী নন। শুরু থেকেই তিনি ছিলেন লড়াইয়ের পক্ষে। ইংরেজদের তাড়াতে গেলে বন্দুক বোমা ছাড়া কোনো গতি নেই। তাদের মনে ভয় ঢোকাতে হবে, দেখিয়ে দিতে হবে ভারতীয়দের শক্তি, বিশ্বাস করতেন কানাইলাল দত্ত। যুগান্তরে যোগ দেওয়ার পর একবার কেবল ম্যালেরিয়া কাবু করেছিলেন তাকে, নয়তো হার না মানা ছেলে কানাইলালের কোনোদিনও কোনো রোগ হয়নি। পুরী থেকে সুস্থ হয়ে কলকাতায় ফেরার পর আবার শুরু করেন বিপ্লবের কাজ। হেমচন্দ্র দাসের কাছে শিখেছিলেন বোমা তৈরির কৌশল। এমন সময় লর্ড কার্জন বাংলার উপর দিয়ে ছুরি চালালেন, ভাগ করে দিলেন পুরো প্রদেশটাকে, যাতে বাঙালিদের শিরদাঁড়া ভেঙে পড়ে। কিন্তু তারপরেও কি মুখ বন্ধ করে থাকবে মানুষ? দল বেঁধে রাস্তায় বেরিয়ে পড়েছিল মানুষ। এই সময় কানাইলাল দত্তদের আড্ডা ছিল 15 নম্বর গোপীমোহন দত্ত লেনের বাড়িতে। হঠাৎই সেই বাড়িতে পা পড়ল পুলিশের। বন্দুক বোমা বাজেয়াপ্ত তো হলোই, সেই সঙ্গে গ্রেপ্তার হলেন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত সহ আরো বেশ কিছু বিপ্লবী। শুরু হলো বিখ্যাত আলিপুর বোমা মামলা। বাবার পরামর্শে ব্রিটিশদের হয়ে রাজসাক্ষী হয়েছিলেন নরেন গোসাই। 1 সেপ্টেম্বর নরেনকে হত্যা করে বিশ্বাসঘাতকতার শাস্তি দিয়েছিলেন কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু, যার ফলে তাদের এই অপরাধে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়। 10 নভেম্বর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশদের প্রতি কানাইলাল ছুড়ে দিয়েছিলেন কটাক্ষ। মরতে ভয় পান নাকি কানাইলাল? এমনকি তিনি আইনি সাহায্যও নেননি। উচ্চতর আদালতে আবেদনের প্রসঙ্গ তোলা হলে বলেছিলেন, দেয়ার শ্যাল বি নো আপিল। পরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, যাওয়ার আগে স্যাল আর উইলের ব্যবহারটা কানাই বুঝিয়ে দিয়ে গেল। কোর্টে কানাইলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, পিস্তল কোথায় পেয়েছিলেন? উত্তরে কানাইলাল বলেছিলেন, ক্ষুদিরামের আত্মা
পিস্তল দিয়ে গেছে। তবে শোনা যায় কাঁঠালের মধ্যে পিস্তল আনানো হয়েছিল জেলে। মৃত্যুর পরেও যাতে তার বিপ্লবী জীবন ভারতের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা পালন করতে পারেন, তাই তিনি শেষ ইচ্ছা হিসেবে বলেছিলেন তার মৃতদেহ নিয়েও যেন শোক না করা হয়, বরং শোভাযাত্রা যাতে হয়। 10ই নভেম্বর সেন্ট্রাল জেল থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত লোকে লোকারণ্য। বীরের শব্দের শোভাযাত্রায় পা মেলায় শহর কলকাতা। বিপ্লবীকে ফাঁসি দিয়ে যে বিপ্লবকে হত্যা করা যায় না, তার প্রমাণ কিন্তু পেয়েছিল ব্রিটিশ শাসকেরা। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে নিয়মিত রাত 8টার সময় এইরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আবার আগামীকাল রাত 8টার সময় আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।